আপনি কোত্থেকে ফোন করছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যালো, আপনি কোত্থেকে ফোন করছেন? আচ্ছা, আমি আমার কাছে একটা নাম্বার এসেছে কথা বলার জন্য আপনার সাথে। তো আপনি কোথায় থাকেন দিদি? আমার এই নাম্বারটাতে মানে আপনি ফেসবুকের ওই কি যেন, কি দত্ত, উনি কি ফোন করছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন। ওই ধৃতরাষ্ট্র দত্তের ওখান হ্যাঁ থেকে হ্যাঁ কি ফোন করছেন? আপনি কি অদিতি দত্ত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, বলুন। আচ্ছা আচ্ছা। তা আপনারা কি মানে মিডিয়ার লোক? হ্যাঁ, মিডিয়ার লোক, কিন্তু আমরা জানতে চাইছি আপনার কাছে যে আপনি আজকে একটা পোস্ট করেছেন। আমরা কিছুদিন ধরে একটা ব্যাপার নিয়ে আলোচনা হ্যাঁ, করছিলাম। পোস্ট করেছি। আমি ওখানে দীক্ষা নিয়েছিলাম ওই টিভি থেকে দেখে। হুম। আজ থেকে প্রায় কত বছর আগে নিলাম রে দীক্ষাটা? কোন বছরের? তিন, তখন তো 7 বছর বয়স ছিল। আমার ছেলের এখন 11 বছর বয়স। ছেলে আর আমি দীক্ষা নিয়েছিলাম, ছেলের তখন 7 বছর বয়স। হুম। তা উনি দীক্ষা দিয়ে আমার উচিত ছিল, আমার বাড়িতে সবাই, আমার দাদু ঠাকুমা সবাই বেলুড় মঠের দীক্ষিত, আমার ওখান থেকেই নেওয়াটা দরকার ছিল। তা না হুম। নিয়ে আমি কেন যে মানে মাথাটা ঘুরে গেল ওনার কথাবার্তাগুলো শুনে। হ্যাঁ মানে এবার উনি না 7,000 টাকা আমাকে অনলাইনে দীক্ষা দিলেন। হুম। দীক্ষা আমার এটুকুও মাথায় বুদ্ধি আসলো না, এমনই আমি মানে হয়ে গেছিলাম। মানে আমি খুব প্রবলেমে ছিলাম বাড়িতে, আজও প্রবলেমে আছি। তা যাই হোক, উনি বললেন 7,000 টাকা ওনার ওখানে যে গার্গী ফার্গি মেয়ে ভদ্রমহিলাগুলো থাকে না, হুম। ওই মেয়েগুলো মানে ওনাদের ফোন নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, আচ্ছা। আমার কাছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দুটোই আছে হুম। এখনো। এবারে মানে 7,000 টাকা নিল, নিয়ে দীক্ষা দিলেন গুরুদেব। হুম। প্রথমে তো এক নিঃশ্বাসে বলে গেলেন মন্ত্র, কিছু বুঝতে পারলাম না, তারপরে ওনারা লিখে দিলেন মন্ত্রটা। হুম। লিখে দিতে তারপরে সেই মন্ত্র করতাম, আমি আমার মতন করে করতাম, ছেলে অত ছোট ছেলে, ছেলের মতন করে করতো একবার হুম। দুবার। তা আমি আমি অনেকটাই করতাম, কিন্তু আমাকে বেশ এই আগের বছরটা করে আমাকে একবার ধমকি দিয়ে বলছে যে আপনি জানেন না গুরুমন্ত্র আপনার নষ্ট হয়ে গেছে। তখন আমি চুপ করে গেছি, আমার তখনই সন্দেহ হয়েছে যে গুরুমন্ত্র কোনোদিন কারণ নষ্ট হয় না, ফেলা যায় না। তখন বলছি আপনি একটা টাকা দেন না, আশ্রমে কিছু পাঠান না, এই করেন না সেই করেন না। তখন আমার বাড়ি থেকে ওই যে যে জায়গাটা পুরো চিটিং বাজে, এগুলো ঠিক নয়। আমার দাদু ঠাকুমা যে এতদিন ধরে বেলুড় মঠে দীক্ষিত, কোনোদিন বেলুড় মঠ থেকে কোনোদিন চিঠি আসেনি যে আমাকে টাকা দিতে হবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা শোনাবো আপনাদের, দেখুন কিভাবে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা তো মাসখানিকের ওপর ধরে মানুষকে সচেতন করার জন্য আমরা বারবার গবেষণামূলক খবর করছিলাম ইছাপুর অভয়ধাম নিয়ে। আমরা মানুষকে সতর্ক করছিলাম যে বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। এই সিনেমা আর্টিস্টদের দিয়ে জি বাংলা আরও সমস্ত বিনোদন চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে মানুষকে ফাঁদে ফেলা হয়। আমরা বলেছিলাম তো, কত দেখুন ষড়যন্ত্র, কত কিছু। এখন ওই অভয়ধামের যে গুরু বাবা বা গুরু ঠাকুর, তিনি তো এখান থেকে বেপাত্তা হয়েছেন, অন্য কোথায় চলে গিয়েছেন। বলছে বাইরে কোথায় নাকি তিনি যজ্ঞ করছেন। আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম এর আগে যে এই আশ্রম বা এই অভয় ধাম এখন যে চালাচ্ছেন তিনি হচ্ছেন সমীরণ ঘোষ ওরফে সমীরণ গোস্বামী, নাম পরিবর্তন করে দেওয়া। আজকের আমরা দেখাবো আপনাদেরকে, আমরা বলেছিলাম না যে মহিলাদের এজেন্ট হিসেবে ব্যবহার করে কিভাবে মানুষকে ফাঁদে ফেলে টাকা নেওয়া হয়, কিভাবে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলা হয়। আমরা তো বলেছিলাম এ কথা, আমরা কিন্তু প্রমাণ ছাড়া কখনো কাজ করি না। আজকে আমরা আপনাদেরকে শোনাবো আমাদের একটি খবর, এই গুরুদেবকে নিয়ে একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই খবরটি দেখে হাওড়া রাজারামতলার সুলিপি ঘোষ, একজন মহিলা, তিনি একটা খবরে কমেন্ট করেন যে আমার থেকেও এই গুরুদেব দীক্ষার জন্য 7,000 টাকা নিয়েছিলেন, কিন্তু আমার দীক্ষা নেওয়ার পর আমার কোনো উন্নতি হয়নি বা কিছু হয়নি, এরকম একটা কমেন্ট করেছিলেন। তা আমরা নিচে
আমাদের মহিলা সাংবাদিক লিখেছিলেন যে জনস্বার্থে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর কি করেন, এই গুরুদেবের যে মেইন কালেক্টর আমরা দেখিয়েছিলাম গার্গী দত্ত, এবার আজকে আমরা দেখাচ্ছি সৌমি ঘোষ। সৌমি ঘোষটাকে আপনারা জানতে চান তো? সৌমি ঘোষ হচ্ছে এই সমীরণ ঘোষ, যিনি আমাদের চিঠি দিয়েছিলেন, আইনজীবীর, ফিজিক্যালি স্পেশালি চ্যালেঞ্জড, সেই সমীরণ ঘোষের বউ হচ্ছেন সৌমি ঘোষ। ওই ভদ্রমহিলার নিচে ফোন নাম্বার দেন, ওই ভদ্রমহিলাকে ফোন করা হয়। শুনুন সেই রেকর্ড, কি সাংঘাতিক বিষয় দেখুন। আপনি কোত্থেকে ফোন করছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যালো, আপনি কোত্থেকে ফোন করছেন? আচ্ছা, আমার কাছে একটা নাম্বার এসেছে কথা বলার জন্য আপনার সাথে। তো আপনি কোথায় থাকেন দিদি? আমার এই নাম্বারটাতে মানে আপনি ফেসবুকের ওই কি যেন, কি দত্ত, উনি কি ফোন করছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন। ওই ধৃতরাষ্ট্র দত্তের ওখান হ্যাঁ থেকে হ্যাঁ কি ফোন করছেন? আপনি কি অদিতি দত্ত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, বলুন। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি মানে মিডিয়ার লোক? হ্যাঁ, মিডিয়ার লোক, কিন্তু আমরা জানতে চাইছি আপনার কাছে যে আপনি আজকে একটা পোস্ট করেছেন, আমরা কিছুদিন ধরে একটা ব্যাপার নিয়ে আলোচনা হ্যাঁ, করছিলাম। পোস্ট করেছি। আমি ওখানে দীক্ষা নিয়েছিলাম ওই টিভি থেকে দেখে। হুম আজ থেকে প্রায় কত বছর আগে নিলাম রে দীক্ষাটা? কোন বছরের? তিন, তখন তো 7 বছর বয়স ছিল। আমার ছেলের এখন 11 বছর বয়স। ছেলে আর আমি দীক্ষা নিয়েছিলাম, ছেলের তখন 7 বছর বয়স। হুম তা উনি দীক্ষা দিয়ে মানে আমার উচিত ছিল, আমার বাড়িতে সবাই, আমার দাদু ঠাকুমা সবাই বেলুড় মঠের দীক্ষিত, আমার ওখান থেকেই নেওয়াটা দরকার ছিল। তা না হুম। নিয়ে আমি কেন যে মানে মাথাটা ঘুরে গেল ওনার কথাবার্তাগুলো শুনে। হ্যাঁ মানে মানে এবার উনি না 7,000 টাকা আমাকে অনলাইনে দীক্ষা দিলেন। হুম। দীক্ষা আমার এটুকুও মাথায় বুদ্ধি আসলো না, এমনই আমি মানে হয়ে গেছিলাম। মানে আমি খুব প্রবলেমে ছিলাম বাড়িতে, আজও প্রবলেমে আছি। তা যাই হোক, উনি বললেন 7,000 টাকা ওনার ওখানে যে গার্গী ফার্গি মেয়ে ভদ্রমহিলাগুলো থাকে না, হুম। ওই মেয়েগুলো মানে ওনাদের ফোন নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, আচ্ছা। আমার কাছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দুটোই আছে হুম এখনো। এবারে মানে 7,000 টাকা নিল, নিয়ে দীক্ষা দিলেন গুরুদেব। হুম প্রথমে তো এক নিঃশ্বাসে বলে গেলেন মন্ত্র, কিছু বুঝতে পারলাম না, তারপরে ওনারা লিখে দিলেন মন্ত্রটা। হুম লিখে দিতে তারপরে সেই মন্ত্র করতাম, আমি আমার মতন করে করতাম, ছেলে অত ছোট ছেলে, ছেলের মতন করে করতো একবার হুম। দুবার। তা আমি অনেকটাই করতাম, কিন্তু আমাকে বেশ এই আগের বছরটা করে আমাকে একবার ধমকি দিয়ে বলছে যে আপনি জানেন না গুরুমন্ত্র আপনার নষ্ট হয়ে গেছে। তখন আমি চুপ করে গেছি, আমার তখনই সন্দেহ হয়েছে যে গুরুমন্ত্র কোনোদিন কারোর নষ্ট হয় না, ফেলা যায় না। তখন বলছি আপনি একটা টাকা দেন না, আশ্রমে কিছু পাঠান না, এই করেন না সেই করেন না। তখন আমার বাড়ি থেকে ওই যে যে জায়গাটা পুরো চিটিং বাজে, এগুলো ঠিক নয়। আমার দাদু ঠাকুমা যে এতদিন ধরে বেলুড় মঠে দীক্ষিত, কোনোদিন বেলুড় মঠ থেকে কোনোদিন চিঠি আসেনি যে আমাকে টাকা দিতে হবে। তো সেইগুলো আপনার কাছে কি কোনো চিঠি গেছিল এখান থেকে যে কোনো টাকা দিতে হবে? না, টাকা দিতে হবে চিঠি আসেনি, কিন্তু ফোন করে আমাকে বলা হয়েছে বেশ ধমকে। ওনারা ফোন করেছিলেন না আপনি না ফোন না না, করেছিলেন? ওনারা ফোন করে আমাকে হঠাৎ করে উনি ফোন করলেন, ফোন করে বললেন, আচ্ছা আচ্ছা ওনারা ফোন করে বললেন। আচ্ছা আচ্ছা। আর তো একটা কি জানেন এবার তো, আপনি আমার ওনাদের ওনাদের যে নাম্বারগুলো আমার সেভ করা আছে, সেই হ্যাঁ। নাম্বারগুলো থেকে ওনারা ফোন করে ধমকিটা দিচ্ছেন না, ওনারা আননোন নাম্বার থেকে ফোন করে ধমকিটা দিচ্ছেন। ও বুঝতে পেরেছেন তো? তবে আমি তুলে ফেলেছি, কিন্তু ওনাদের নাম, তবে আমার ফোনে না ভয়েস রেকর্ড হয়ে যায় অটোমেটিক। কিন্তু ও আমার ফোনটায় তো আমি এই কিছুদিন আগে কম্পিউটার থেকে সফটওয়্যার মারা হয়েছে, ও হচ্ছে সব তখন পুরোনো গুলো উড়ে গেছে। নইলে তো আমি ওটা দিয়েই দিতাম, কারণ আমার নিজেরই খুব মানে খারাপ লাগছে এতগুলো টাকা আমার মতন একজন খুব তো মানে আপনি কি ওখান থেকে দীক্ষা নিয়ে কোনো উপকার হয়নি আপনার? কিছুই আমার হয়নি, আমি এমনকি রাতের পর রাত জেগে আমি মন্ত্র করেছি।
হ্যাঁ, ও, কিন্তু আমার কোনো আপনি দীক্ষা নেই। কোনোদিন এসেছেন ওই আশ্রমে না না গেছেন না, আমি কখনো? আশ্রমটা চিনিও না, আমি কোনো, ওই জন্যই তো আমাকে ধমকে বলছে আপনি কোনোদিন আসেন না, টাকা পয়সা দেন না, যজ্ঞ করান না, জানেন না দিতে হয়, মানে বিচ্ছিন্ন ভাবে আমাকে কথাবার্তা, মানে চমকে ধমকে কথা বললেন। সেটা আবার আননোন নাম্বার থেকে, ওনার ওনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেইটা থেকে করেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই, এবার এবার হচ্ছে যে আপনার আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হাওড়া কদমতলা। ও, কদমতলার কোন জায়গায় দিদি? কদমতলা ওই মানে আপনি কদমতলা সব চেনেন? না, আমার অনেক ফ্রেন্ডরা, দেখুন আমার তো দেখেছেন আমার কত ফ্রেন্ড ট্রেন্ড রয়েছে, তো ওখানে তো কদমতলা আমি আমার। বলে দিচ্ছি, কদমতলাতে দিলুরেনের গলি বাস স্ট্যান্ড আছে, কদমতলা বাস স্ট্যান্ড নেতাজি স্ট্যান্ড, হ্যাঁ হ্যাঁ। ওই বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি 5 মিনিট 7 মিনিট। আচ্ছা, ওই কদমতলা বাজারের ভেতরে না ওই বাজার যেখানটা? বাজার না, বাস স্ট্যান্ড, একদম নেতাজির যে স্ট্যান্ড, স্ট্যাচু রয়েছে, নেতাজির বড় স্ট্যাচু, হ্যাঁ। ওই কদমতলা মানে বাস স্ট্যান্ডে ওই স্ট্যাচুর কাছ থেকে, মানে ওই গলির ভেতর দিয়ে আসলে ওই 5-7 মিনিট 7 মিনিট এরকম। আমরা মেয়েরা হাঁটলে 10 মিনিট একটু বেশি লাগবে, মানে বুঝেছেন? আপনার আমি বলতে চাইছি, আমি যদিও খুব ভালো চিনি না, তবুও ওই কদমতলা বাস স্ট্যান্ড থেকে যে ইছাপুরের দিকে যে রাস্তাটা চলে না ওই যাচ্ছে দিকটা নয়, ওই দিকটা নয়, কেয়ার এন্ড কিওর নার্সিং হোম, পুষ্পশ্রী সিনেমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ওই কেয়ার এন্ড কিওর নার্সিং হোমের পাশের গলি দিয়েও ঢোকা যায়, দিলুরেনের গলি দিয়েও ঢোকা যায়, আচ্ছা আচ্ছা আবার আমার বাড়ি ক্ষীরেরতলা গলি দিয়েও ঢোকা যায়, একদম মানে 3টে রাস্তা দিয়ে গেলে আমার বাড়িতেই ঢুকবে। আচ্ছা, তো ওখানে গেলে আপনাকে আপনার নাম বললেই আপনার বাড়ি দেখিয়ে দেবে? আপনি দিলুলেনের কাছে এসে ভেতরে আসবেন, এসে তারপরে আপনার যুগল মন্ডলের বাড়ি বলবেন, যুগল মন্ডলের বাড়ি, হুম উনি ইন্দিরা গান্ধীর আমলে এমএলএ ছিলেন সেই হুম। সময়কার, সেই জন্য একটা নাম হয়ে গেছে, যদিও ওনার বাড়িতে এখন আর কেউ নেই, বাড়ি বিক্রি করে সবাই চলে গেছেন, কিন্তু যুগল মন্ডলের বাড়ি বললে ওইখানে আসলে তারপরে সংঘর্ষী ক্লাব আছে, পাশ দিয়ে একটা ট্রান্সফরমার গেছে, পাশ দিয়ে রাস্তা, সংঘর্ষী ক্লাবের কাছে এসে এই নাম্বারে ফোন করলে আমি, আমার ভাঙা বিধ্বস্ত বাড়ি, কাউকে আমি ডাকি না বাড়িতে। আচ্ছা, তো আপনার হাজবেন্ড নেই নাকি? হ্যাঁ আছে, আমার হাজবেন্ড আছে, কেন কথা বলবেন? না না, মানে আপনি ভাঙা বিধ্বস্ত এরকম ভাবে এত অসহায় হয়ে কথাটা বললেন বলে না, কিছু। আসলে পুরোনো দিনের বাড়ি আছে তো, আমার অনেক দিনের। এবার আচ্ছা। ধরুন এখন বাড়িটা, মানে আমার দাদু আমার নামে, দাদুর ভাগটা আর আমার বাবার ভাগটা আমার নামে লিখে দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ এখনো দুই পিসির ভাগ আর কাকার ভাগ আছে। এবার হ্যাঁ। জয়েন্টে বাড়ি বলে আমি সারাতেও পাচ্ছি না ঠিকভাবে। আমি আমার কিছু সম্পত্তি নিয়ে কোর্টে কেস চলছে, সেই সবগুলো পেয়ে গেলে আমি বাড়িটাই, এখানে পাড়াটাই ছেড়ে দেবো, আমার ঠিক এখানে ভালো লাগে না আর, আচ্ছা, পাড়াটাই আমি তো ছেড়ে দেবো এই আপনি আর কি। এই যে যে আপনি এই যে দীক্ষা নিয়েছিলেন, আপনি কিভাবে মানে যোগাযোগ করলেন? কিছুই নয়, আমি টিভি দেখেছিলাম, টিভিতে মানে এত বেশি ওই, ওই যে সিনেমাটিস্ট ওই ভদ্রমহিলার নামটা শকুন্তলা বড়ুয়া, হুম। মানে উনি এত প্রচার করছেন, মানে হ্যান বলছেন ত্যান বলছেন, মানে এত কিছু বলছেন, মানে বাবা এই করে দিচ্ছে, বাবা সেই করে দিচ্ছে, সবাইরই মাথাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, মানে বাবা মার কিছুই করতে পারেননি। এখনো সিংহাসনে ওনার ছবি রেখে আমি প্রসাদ দিচ্ছি, পুজো করছি, কিন্তু আজকে আমি এই জিনিসটা যখন দেখলাম আমার সন্দেহ হয়েছে, কারণ আপনি কি যখন করে পেলেন? আপনি এই যে চ্যানেলটার খবরটা কি করে পেলেন? এই যে চ্যানেলে এগুলো প্রকাশ করা হচ্ছে, এটা আপনি এইটা জানলেন তো কি করে? দেখছি যে ওই বাবার চ্যানেল, বাবার হোয়াটসঅ্যাপেই দেয়া রয়েছে। আচ্ছা, এখনো আপনি আশ্রম থেকে যে হোয়াটসঅ্যাপ পাঠানো হয় সেখানে পান? হ্যাঁ এখনো আমাকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ, অনেকবার ধমকি ধমকি দিয়েছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠাবো না, এই না বললে, ওই না বললে, ইয়েস না বললে, নো না বললে, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছে, আমি হ্যাঁ কোনোটাতেই কোনো উত্তর দিতাম না, হ্যাঁ। তারপরেও দেখছি হোয়াটসঅ্যাপ এখনো আমার কাছে আসছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে ওই যেহেতু ওনারা দিয়েছেন, মানে চ্যানেলের লিংকটা পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ওই লিঙ্কটা থেকেই আমি পেয়েছি, আচ্ছা। ওই লিঙ্কটা থেকেই পেয়ে আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি তত তো ব্যস্ত আপনি ট্যস্ত ছিলেন। কোনোদিন ওখানে গেলেন না? বহু মানুষ তো ওখানে উপকৃত হয়েছেন, কারণ তারা তো ফল পেয়েছে। তারা সব নিজেরা বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলেও বলেছে, তারপর ওনাদের সব ফেসবুক ইউটিউবও সব শুনেছি বলেছে। তো সবটাই কি মিথ্যে হবে? আপনি কি আশ্রম থেকে বলছেন, নাকি আপনি ওই ধৃতরাষ্ট্র ওনার কোনো লোক? না না, আমি আমি ধৃতরাষ্ট্রের লোক বা আশ্রমের লোকের কথা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে বহু মানুষ যে আপনি যে শুনেছেন, টিভি চ্যানেলে দেখেছেন, কারোর সাথে খোঁজ খবর নেননি কখনো? না খোঁজ খবর নিইনি, তবে আমি ওই যে ভদ্রলোক ধৃতরাষ্ট্র নাম, নাম
হ্যাঁ। ওনার কথাগুলো শুনে আমার ভালো লেগেছে বলেই আমি লিঙ্কে হাত দিয়ে কমেন্ট করেছি। আচ্ছা 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 আচ্ছা। আমার কথাগুলো সে ঠিক ভালো আছে, লেগেছে বলেই আমি কমেন্ট করেছি, নইলে আমি করতাম না। হুম, আর ওনার শাস্তি হবে কি না হবে সেটা ওনার ব্যাপার, ও যারা করছে তাদের ব্যাপার, হ্যাঁ কিন্তু সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু কথা হচ্ছে আমার কোনো উপকার হয়নি, আর আমি আশ্রমে যাইও নি। কারণ আচ্ছা আশ্রমে গেলেই যখন তখন যে পয়সাটা ওরা চাচ্ছে, যজ্ঞ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এগুলোতে আমার কাছে অত পয়সা নেই, সব সময় আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওটা পারবো না। একটা মন্দিরে গেলে আমি 11 টাকায় পুজো দিয়ে আর চলে আসতে পারবো, কিন্তু একটা যজ্ঞ করতে গেলে টাকার যে লিস্ট পাঠিয়ে দিচ্ছে, অমুকে এত টাকা দিয়েছে, অমুকে 1 লাখ টাকা দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছে সবাইকে দেখাবার জন্য, অমুকে 70,000 দিয়েছে, অমুকে 20,000, অমুকে 10,000। আমার অত টাকা নেই, আমি পারবো না দিতে। আমার যদি অত টাকা থাকতো আমি আপনি তো কখনো তাহলে, ভাবছেন যে আমি আশ্রমে গেলে যজ্ঞ করলে কি এসব কিছু, মানে আপনার সাথে খুব একটা কন্ট্যাক্ট হয়নি নাকি? না না না, আমাকে অনেকবার বলেছে, আমি ওটা করতে পারিনি। আমার আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা খুবই, আমার কোর্টে অনেক টাকা খরচা হয়, এ হয়, আমার হাজবেন্ড ওগুলো করতে পারবে না, ও বলেই দিয়েছে আমি ওগুলো করতে পারবো না। আপনি কি মানে কি বেসিসে ওনাদের ওখানে দীক্ষা নিয়েছিলেন, মানে আপনি মানে কেন? বললে ওনারা বলছেন দীক্ষার ওই মন্ত্রটাই খুব ভালো, মন্ত্রতে আপনার কি প্রবলেম ছিল তখন, মানে যেটা এখনো আপনার সলভ হলো না, কি প্রবলেম আমার ছিল? ওই কোর্ট কেসই ছিল, কোর্ট কেসই চলছে আজকে 16 বছর 17 বছর ধরে। মানে কোর্ট কেস মানে হচ্ছে বাড়ি সংক্রান্ত হ্যাঁ ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপের বাড়ির কিছু সম্পত্তি আমাকে আমার দাদু দিয়ে গেছে, সেইগুলো নিয়েই কোর্ট কেস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে দিদি, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আপনার সাথে আবার কন্ট্যাক্ট করে নেবো, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ ভালো থাকবেন। এ কি গুরুদেব! আমরা তো জানি গুরুদেব তার শিষ্যদের সততার পথে চলতে শেখায়। আমরা জানি গুরুদেব তার শিষ্যদের আদর্শবান আদর্শবতী হিসাবে জীবনযাপন করতে শেখায়। এ তো দেখছি মানে কি ঠগি বললেও কম বলা হবে। এই সুলুপি ঘোষকে আমাদের নাম করে ফোন করা হয়। সুলুপি ঘোষ সমস্ত ঘটনা, সুলুপি ঘোষের সাথে কিন্তু আমাদের তার আগে কোনো কথা হয়নি, সমস্ত ঘটনা তিনি বলেন যে তিনি টিভিতে ওই বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়ে তিনি ফোন করেন এবং ফোনে দীক্ষা দিয়ে তার কাছ থেকে 7,000 টাকা নেওয়া হয়। তার কাছে কিন্তু সব কাগজপত্র রয়েছে, এমনকি তাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও রাখা হয়। সমস্তটা শুনে টুনে এইবারে সৌমি ঘোষ নিজে সাফাই দিচ্ছেন যে অনেকেরই তো কাজ হয়, তাহলে আপনি কেন আশ্রমে আসলেন না? আচ্ছা ঠিক আছে, পরে আবার দরকার হলে ফোন করবেন। এরপর কিন্তু এই ভদ্রমহিলা বুঝতে পারেন, বুঝতে পেরে আমাদের যে নিচে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে তিনি ফোন করেন। ফোন করে আমাদের জিজ্ঞাসা করেন যে আমাদের কোনো প্রতিনিধি তাকে ফোন করেছিল কি না। কিন্তু আমরা তো ফোন করিনি, আমরা বলি না আমরা ফোন করিনি। এরপর উনি আমাদেরকে ওই ফোন নাম্বার আর তার রেকর্ডিংটি পাঠান। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, যে এই ধর্মের নামে ব্যবসা, হিন্দু ধর্মকে একেবারে নিচু স্তরে নামিয়ে আনার যে প্রয়াস চলছে, সেই প্রয়াসের বিরুদ্ধে আপনারা জানেন নিজের জীবনকে বাজি রেখে তথ্য তুলে নিয়ে আসছেন আপনাদেরকে সতর্ক এবং সচেতন করার জন্য। আমরা ভাবছিলাম যে মানুষ কেন জেগে উঠছে না, মানুষ কেন প্রতিবাদ করছেন না। দেখুন ধীরে 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 মানুষ জাগছে। গুরুদেবের কমিশন ভিত্তিক এজেন্ট কাজ করেন, সেই দুজনের কথোপকথন শুনুন, যেখানটা পুরো পরিষ্কার হয়ে যাবে কি ঘটনা হয়েছিল এবং গুরুদেবের কালা ধান্দার পর্দা একেবারে ফাঁস হয়ে যাবে।